যেটা হচ্ছে রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নস, ওরা কি করে, মালিককে একটা চিঠি দেয়, চিঠি দিয়ে বলে যে আপনারা এই অ্যামাউন্টটা ওয়ার্ডস তার এমপ্লয়ি স্যালারি থেকে ডিডাক্ট করে দিবেন। এবং এই চাঁদাটা এমপ্লয়ি যে মেম্বারশিপ সাবস্ক্রিপশনের যে চাঁদাটা, এই চাঁদাটা বেসিক্যালি কি করা হয় যে তখন বেসিক স্যালারি থেকে এই চেক অফ পদ্ধতি, এই যে চেক অফের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কেটে এমপ্লয়িকে তার বাকি পাওনাটা দিয়ে দেওয়া হয়। সো দিজ আর ভেরি কমন, এবং যেটা হচ্ছে ম্যান্ডেটরি ডিডাকশন, যেগুলি আসলে আপনি পেরোল করতে গেলে পাবেন, এর বাহিরে আর কোনো কিছুই আপনি পাবেন না। আর যেটা পাবেন ততটুকু আমি আপনাকে বলে দিচ্ছি, আর একটা পেতে পারেন, সেটা হচ্ছে কোনো অর্গানাইজেশনে আপনারা দেখবেন যে আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন সময় সমিতি করেন। কিসের সমিতি? এটা সমিতি হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একটা জমি কিনবো, জমি কিনে সেখানে ফ্ল্যাট উঠাবো। হ্যাঁ, এই ধরনের দেখবেন যে বিভিন্ন সময় আপনি বিভিন্ন রকমের পাবেন যে আপনার অ্যাক্টিভিটিস আপনারা করেন, এবং এই ধরনের সমিতি যদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড হয়, তখন সেক্ষেত্রে আপনি মালিককে বলতে পারেন যে স্যার আপনি আমাদের এই জায়গাতে আমরা এটা করব, এবং আপনি আমাকে এই টাকাটা প্রতি মাসে বেতন থেকে কেটে আপনি আমাদেরকে দিবেন। তখন কি করে যে মালিক ওই অ্যামাউন্টটা যদি কেটে আপনাকে দেয়, কিন্তু কাটার আগে সরকার মালিককে একটা জিনিস কনফার্ম হতে হবে। কি হতে হবে? শ্রম ও কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে সেখান থেকে তাকে এটার অ্যাপ্রুভাল আনতে হবে। এই সমিতিটার যে ডিডাকশনটা, সেটা যে অ্যাপ্রুভাল যদি পেয়ে গেলে তখন কি করতে হবে? সে পেরোলে ডিডাকশন করবে। বিফোর দ্যাট সে পেরোলে কোনো প্রকার ডিডাকশন করতে পারবে না। এখন দেখেন, আপনাদের একটা ভুল আছে, আপনারা কিছু কিছু ভুল করেন। এর মধ্যে একটা হচ্ছে স্টাম্প ডিডাকশন। স্টাম্প ডিডাকশন শ্যাল নেভার হ্যাপেন অন বেসিক স্যালারি, অর্থাৎ স্টাম্প ডিডাকশন কোনোদিনই আপনার বেসিক স্যালারিতে হবে না, বা আপনি বেসিক স্যালারিতে করার কোনো রাইটও আপনি কি করেন না, যে আপনি রাখেন না। তার মানে এই স্টাম্প ডিডাকশন কখনোই বেসিক স্যালারিতে হবে না, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে গিয়ে আপনারা আরেকটা ডিডাকশন করেন, সেটা হচ্ছে এমপ্লয়ির আইডেন্টিটি কার্ড হারিয়ে গেলে আইনে বলা আছে 50 টাকা জরিমানা আদায় করা যাবে। এই জরিমানাটা আপনারা কি করেন যে বেসিকে ডিডাক্ট করেন, কিন্তু দেখেন আমার আইডেন্টিটি কার্ড হারিয়ে গিয়েছে, এটার জন্য কোনো জরিমানার অর্থ বেসিক স্যালারি থেকে ডিডাক্ট করা যাবে না, অর্থাৎ পেরোলে ডিডাকশন করা যাবে না। এই ধরনের নিয়মগুলি একটু জেনে জেনে করবেন। কারণ কি স্যার, এতে করে আমি ওই যে একটা কথা আমার বারবারই চলে আসে, ট্রাই টু এক্সেপশনাল ফ্রম আদার্স। আমাদের দেশে আমরা যতটুকু প্র্যাকটিস শিখেছি পেরোলের, মজার বিষয় হচ্ছে টোটালটাই আমার বসের কাছ থেকে শিখে, বা আমার বসের কাছ থেকে শিখে, অথবা আমার বন্ধুর কাছ থেকে শিখে, অথবা ওই যে গাইতে গাইতে গায়েন। মানে বিষয়টা হচ্ছে কি যে আমি করতে করতে তারপরে কি করেছি, আমি শিখে ফেলেছি। এর বাহিরে আসলে বেসিক্যালি আর কিছুই না। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা? এর বাহিরে আপনি আর কোনো প্রকার ডিডাকশন করতে তবে আপনি মিউট হয়ে গিয়েছেন। জি ভাই, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকু ডিডাকশন করা যাবে। এরপরে আমি আপনাদেরকে 4টা বিষয় শেখাবো, যে শুধু ডিডাকশন করলেই আপনার হবে না, ডিডাকশনের পরও আরো 4টা কাজের কথা বলে দেওয়া আসছে, যে কাজগুলো আপনাকে ম্যান্ডেটরি ভাবে করতে হবে। 4টা কাজ। কিন্তু আগে আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো শেষ করেন, তারপরে আমি আপনাদেরকে বলছি। বলেন ভাই, লে অফে আপনি দুইটা পোর্শন বলছেন, একটা হচ্ছে 45 ডেজ এর একটা পোর্শন, একটা হচ্ছে 15 ডেজ এর একটা পোর্শন। এখন এটা কি মানে আমি 15 ডেজ ফার্স্টে করব, দেন 45 ডেজ করব, এরকম কিছু করে? মানে আমি ধরেন প্রথমে যেটা করা যায়, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করে এই কথাটা বলছি। প্রথমে আপনি কি করতে পারবেন, যে একটা এমপ্লয়িকে সর্বপ্রথম আপনি লে অফ করতে পারবেন 45 দিন বা তার কম, এর বেশি না প্রথমে। এরপরে যদি আপনি আরো এই লে অফটাকে বাড়াতে চান, তাহলে 15 বা তদুর্ধ্ব দিন পর্যন্ত আপনি এই লে অফটা বাড়াতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এই জন্য যেটা হয়, লে অফটাকে স্বাভাবিকত দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে 1 থেকে 45 দিন একভাবে, আর 45 এন্ড আফটার ওয়ার্ডস হচ্ছে গিয়ে একভাবে। বুঝতে পেরেছেন? এই জন্য দুইটা ভাগে ভাগ করে বলা হয়েছে। আচ্ছা ভাইয়া, ওই যে লোনের যে ব্যাপারটা বললেন, সেটা হচ্ছে যে বলা আছে যে গ্রস স্যালারি প্রথম 2 মাসের গ্রস স্যালারি লোন হিসেবে দিতে পারবে, তাই না? জি। আচ্ছা, তারপরে বললেন যে পরের মাস থেকে বেসিক স্যালারি থেকে কাটবে। হ্যাঁ, তো বেসিক স্যালারি থেকে কত % করে কাটতে থাকবে? একেবারে তো কাটা পসিবল না।
এটা বেসিকের 1/3 এর বেশি কাটা যাবে না, অর্থাৎ বেসিকের 3 ভাগের 1 ভাগের বেশি কাটা যাবে না। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। জি এটা যে রুলসটা দেখিয়েছিলাম সেটা। হ্যাঁ এটা কিন্তু ভাই আছে তো ভাইয়া, এটা কিন্তু অলরেডি ইয়ের মধ্যে আছে আপনাদের, যেটা হচ্ছে যে গ্রুপে এই স্লাইডটা আপলোড করা আছে ভাইয়া, এটা থেকে আপনি জাস্ট একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে, আর কিছুই না ভাইয়া। ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শেয়ার করতে বলছিলাম রেফারেন্স গুলি। আচ্ছা আপনাদের কারো কাছে কি লেখা আছে এই রেফারেন্স গুলি, কেউ লিখেছেন? আমি যে রেফারেন্স গুলি বলেছি মুখে মুখে স্যার, কেউ যদি লিখে থাকেন, আমি জানি অনেকেই লিখেছেন, একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিন। কেউ লিখেছেন আছেন এমন কেউ? একটু রেসপন্স করেন। আরেকবার বলবেন কাইন্ডলি। যারা লিখেছেন, এই যে আমি রেফারেন্স গুলো যে বললাম এই ডিডাকশন পড়ানোর সময়, যারা এইগুলো লিখেছেন রেফারেন্স গুলা, সেকশন বা রুলস গুলি, স্যার আমি তারা দিয়ে দেব। ওকে ঠিক আছে, আপনি গ্রুপে তো ছবি দেয়া তুলে। যায় না, গ্রুপে তো অ্যাডমিন হিসেবে আপনি আছেন, ওটা তো অফ করা না আছে। ওইটা আমি, আচ্ছা এইটা আমি কেন আসলে দেই না সেটা বলি। আমি আসলে কেন এটা ওপেন করে দেই না, কারণ বিকজ হচ্ছে রাত 2টা-3টার সময় এক একজন কোয়ারি করে, এই কারণে অন্যদের ঘুমে ডিস্টার্ব হয়, এই জন্য আসলে আমি এটাকে বন্ধ করে রাখি, অনেকে বিরক্ত হয় এই জন্য। যাই হোক আমি এটা খুলে দিচ্ছি মেসেজটা। তল ভাইকে দিলে, তল ভাই আপনি পাঠিয়ে দিলেই বেটার হবে। ঠিক এটাও আছে, না করা আমি যায়। এখানে ওপেন করে দিলাম, আমি ওপেন করে দিলাম, আপনি একটু পাঠিয়ে দিয়েন তাহলে, ঠিক আছে? স্যার ঠিক আছে। ওকে জি স্যার জি স্যার। বলতে চাচ্ছিলাম যে 45 ডেজ এর যে কথাটা, ওটা কি আমরা এভাবে বলতে পারি না বেসিকের 50% আর খালি 1000 পাবে, এই এই দুইটাই পাবে? ভাইয়া একটা জিনিস হচ্ছে কি, যে আমি দুই ভাবেই কিন্তু বলেছি, প্রথমে বলেছি বেসিকের 50% এবং হাউস রেন্ট ফুল পাবে, আবার এটাও বলেছি যে গ্রস স্যালারি থেকে আপনি বেসিকের 50% বাদ দিবেন, হাউস রেন্ট বাদ, ট্রান্সপোর্ট বাদ দিবেন, ফুড এন্ড মেডিকেল বাদ দিবেন, ঠিক আছে? তারপরে করুন। এটা কেন আমি আপনাকে বলি, কারণ আমি যদি বলি যে বেসিকের 50% পাবে এবং ইয়া ফুল পাবে, হাউস রেন্ট ফুল পাবে, তখন আসলে বেসিক্যালি না জিনিসটা একটু ইয়া হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ও যখন ডিডাক্ট করতে যায় তখন বুঝে না যে কোনটা কোনটা ডিডাক্ট করতে হবে। এই জন্য মানে ভাইস ভার্সা বলি না, যে দুটো ওয়েতেই, ইদার ওয়েতে আই হ্যাভ এক্সপ্লেইনড। বুঝতে পেরেছেন ভাইয়া? আমারটা কি ঠিক আছে কিনা ওইটা বলতেছি। আপনার কথা ঠিক আছে, হ্যাঁ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। জি আর জি জি এটা খুব সহজেই বলা যায়, একটা হচ্ছে বেসিকে 50% পাবে এবং হাউস রেন্ট ফুল পাবে, আর একটা হচ্ছে কি বেসিকে 25% পাবে এবং হাউস রেন্ট ফুল পাবে। জি এই এভাবেও এটা খুব সহজেই বলা যায়, কিন্তু দুটোই বলা থেকে এসেছে যে সে দুই দিক থেকেই চিন্তা করবে যে ভাই এটা দুই ভাবেই করা যায়। বুঝতে পেরেছেন? আর কিছুই না। ক্লিয়ার? এবার আসেন যে এই ডিডাকশনের বাহিরেও আমাদের দুটো বড়, টোটাল 4টা কাজ আছে, যে 4টা কাজ আপনাকে ম্যান্ডেটরি ভাবে টাইমলি করতে হবে। আমি আবার বলছি যে ম্যান্ডেটরি ভাবে আপনাকে কি করতে হবে, এই 4টা কাজ টাইমলি করতে হবে। আপনি যদি এটা কোনো কারণে ইফ ইউ ফেইল, তখন আপনাকে কি করতে হবে, এটার জন্য খেসারত দিতে হবে। খেসারত দিতে হয়, কি খেসারত দিতে হয়, যে আপনি আইনের পেনাল্টির মধ্যে কি করতে পারেন, যে পড়ে যেতে পারেন। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের জন্য যখন পেরোল থেকে কোনো প্রকার ডিডাকশন আপনি করবেন, আপনাকে ম্যান্ডেটরি ভাবে যে মাসের টাকাটা আপনি ডিডাক্ট করলেন, আপনি তো সব সময় কি করবেন, যে 1 মাসের টাকাটা পরবর্তী মাসে কি করবেন, ডিডাক্ট করবেন, তাই না? সো এটার ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ যে সময়টা আছে, আমি আবার বলছি 1 থেকে 15 তারিখ যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যে ডিডাকশনটা আপনি করবেন, সেই ক্ষেত্রে যেটা হবে যে এটা 15তম দিনে গিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে, জমা দিতেই হবে ম্যান্ডেটরি ভাবে। অর্থাৎ যা আপনার এটা হচ্ছে অগাস্ট মাস, অগাস্ট মাসের প্রভিডেন্ট ফান্ডের জন্য যে ডিডাকশন করবেন, সেটা আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। আপনি কোনোভাবে এটা কি করতে পারবেন না, যে অস্বীকার করতে পারবেন না যে আপনি এটা করতে পারবেন না বা আপনার করার অ্যাবিলিটি নাই বা দিস এন্ড দ্যাট, ইউ ক্যানট ডু দ্যাট। আপনাকে ম্যান্ডেটরি ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে, 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আপনাকে যে তারিখের মধ্যে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডটা জমা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। আমি বিষয়টা আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম কিনা বলেন? তবে রেফারেন্সটা যদি একটু দিতেন।
রেফারেন্সটা ভাইয়া আমাদের শ্রম বিধিমালা এটা বলে দেয়া আছে, এটা আপনি পাবেন হচ্ছে কি আমাদের ওদের চ্যাপ্টারটা, দাঁড়ান একটা মিনিট ভাইয়া, আমি চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে 17 নম্বর হবে না ভাইয়া, এটা 16 নাম্বার চ্যাপ্টার, রাইট, এবার মনে পড়েছে যে হচ্ছে 16 নাম্বার চ্যাপ্টারে এটা বলে দেয়া আছে। দাঁড়ান আমি একটু আপনাকে দেখিয়েও দেই যাতে করে 237, একটা মিনিট ভাইয়া, 238, দাঁড়ান একটা মিনিট ভাইয়া, ট্রাস্টি মনোনয়ন, একটা মিনিট আমি আপনাকে স্পেসিফিক ইয়েটা একটু দেখিয়ে দেই, আপনার জন্য রেফারেন্সটা বুঝতে সুবিধা হবে। পুরাম ট্রাস্টি সভা, তার একটা মিনিট আমি একটু দেখাই, এই যে এখানে ভাইয়া বলে দেয়া আছে, এই যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে যে এইটা, এই যে দেখেন 250 ভাইয়া, এটা সেকশনটা 250, কিন্তু চ্যাপ্টার হচ্ছে 16 রুলসে মালিক কর্তৃক সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি পরিশোধকালে ভবিষ্যৎ তহবিলের নির্ধারিত চাঁদার টাকা কর্তন করিয়া নিজের অংশের সমপরিমাণ অর্থ উক্ত মাস শেষ হইবার 15 দিনের মধ্যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভবিষ্যৎ তহবিল হিসাবে জমা করিতে হইবে এবং পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাসুল মালিক বহন করিবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার, জি। আচ্ছা, এটা হয়ে গেল আমার, এইটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে গিয়ে আপনি যে এই যে সিভিএ এর টাকাটা যে ডিডাক্ট করেছেন, সিভিএ এর টাকাটা ডিডাক্ট করার পরে এটাও আপনাকে 15 ডেজ এর মধ্যে কি করতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে সিবিএ এর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে 15 ডেজ এর মধ্যে ডিপোজিট করতে হবে। ইফ ইউ ফেইল, কথাটা আমি আবার বলছি, ইফ ইউ ফেইল ইউ শ্যাল ফেস সাম সর্ট অফ লিগ্যাল অ্যাকশন। ঠিক আছে, আপনার বিরুদ্ধে কি করতে পারবে, যদি আপনি এই টাকা কোনোভাবে দিতে দেরি করেন তাহলে ধরে নেওয়া হবে ইউ হ্যাভ মিস অ্যাপ্রোপ্রিয়েটেড দিস ফান্ড, এবং এই ফান্ডের টাকা যদি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মালিকের 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যে এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে যেন এই বিষয়টা কখনোই কি হয় যেন না ঘটে, এটা একটু কেয়ারফুলি আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা গেল একটা। সিবিএ ইউনিয়ন কি ট্রেড ইউনিয়ন? সিবিএ ইউনিয়ন কখনোই হ্যাঁ, একটা প্রশ্নটা একটু সম্পূরক উত্তর দিতে হবে। যে কোনো ট্রেড ইউনিয়নই সিবিএ হতে পারে, কিন্তু সিবিএ কে ম্যান্ডেটরি ভাবেই একটা ট্রেড ইউনিয়ন হতে হয়, বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, সিবিএ কে অবশ্যই একটা ট্রেড ইউনিয়ন হইতে হবে আগে, তারপরে কি হইতে হবে যে তাকে সিবিএ নির্বাচিত হয়ে তারপরে তাকে সিবিএ হতে হবে, এবং নির্বাচন ছাড়াও সে সিবিএ হতে পারে যদি একটা প্রতিষ্ঠানে একটাই মাত্র ট্রেড ইউনিয়ন থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তল ভাই কথাটা আরেকবার রিপিট করবেন প্লিজ। ভাইয়া, একটা ট্রেড ইউনিয়ন, একটা সিবিএ হতে গেলে অবশ্যই সেই সিবিএটাকে সর্বপ্রথমে ট্রেড ইউনিয়ন হতে হয়। ঠিক আছে, ট্রেড ইউনিয়ন ছাড়া কেউ সিবিএ হতে পারে না। আর একটা ট্রেড ইউনিয়ন সিবিএ হতে পারে যদি সে সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতে, অথবা সে যদি একটা প্রতিষ্ঠানে একটাই মাত্র ট্রেড ইউনিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে সে কি হতে পারে, যে সিবিএ হতে পারে। সেটা ক্লিয়ার? জি জি, বাট ওকে, কতদিন ট্রেড ইউনিয়ন হইতে হবে এরকম কোনো কিছু বলা আছে? কতদিন না ভাইয়া, যেটা হচ্ছে যে যেদিন ট্রেড ইউনিয়ন গঠিত হবে তার পরের দিনই চাইলে সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে সিবিএ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন, যদি আপনি একটা প্রতিষ্ঠানে একটাই ট্রেড ইউনিয়ন হন। ক্লিয়ার? জি, গট ইট, থ্যাংক ইউ। স্যার, জি বলেন। মনে করেন সাপোজ একটা এমপ্লয়ি 6 মাসের পরে কনফার্মেশন হবে আর কি, তো জানুয়ারিতে জয়েন করেছে, তো জুনে তার কনফার্মেশন, তাহলে তার পিএফ থেকে আমি জুলাইতে কাটবো, অর্থাৎ জুলাইয়ের পে স্লিপে তার কাটা যাবে নাকি অগাস্টের পে স্লিপে তার পিএফ কাটা যাবে, আমি কোনটা দেখাবো? এখন স্যার যেটা হচ্ছে যে সে যদি আপনার এখানে সদস্য হয়, তাই না, জুনে তার 6 মাস হয়ে গেল, তার মানে সে পার্মানেন্ট হয়ে গেল। জুলাই থেকে সে মেম্বার হতে পারবে, এবং জুলাইতে যদি মেম্বার হয় তাহলে অগাস্টের পে স্লিপে তার টাকা কর্তন করা যাইতে পারে। আর যদি সে জানুয়ারিতে 15 ভাঙতি মাসে জয়েন করে তাহলে কি ওই ভাঙতি মাস অনুযায়ী কাটা হবে? ভাঙতি মাসে জয়েন না, ভাঙতি মাস অনুযায়ী কাটা যাবে না। উনি যেটা হচ্ছে পরবর্তী মাসে গিয়ে সেক্ষেত্রে মেম্বার হবে, অর্থাৎ যেটা হচ্ছে সে অগস্টে মেম্বার হবে এবং সেপ্টেম্বরে তার ডিডাকশন শুরু হবে। জানুয়ারি 15 জয়েন করলে সে তো জুলাইয়ের 15 মেম্বার হবে। সরি, মানে জানুয়ারি 15তে জয়েন করলে
ওই তো বললাম স্যার, জানুয়ারির 15তে যদি করে, তাই না, হ্যাঁ। তাহলে সে হুম। মেম্বারশিপের জন্য এলিজিবল হয় কখন? সে জুলাইয়ের জুলাইয়ের 15 15 তারিখে। একজন এমপ্লয়িকে মাঝামাঝি সময় আপনি মেম্বার করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি অগস্ট মাসে তাকে মেম্বার করবেন এবং সেপ্টেম্বর মাসে তার ডিডাকশন শুরু করবেন। ক্লিয়ার? জি 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 ক্লিয়ার। ওকে। সেপ্টেম্বর মাসে কি অগাস্টের স্যালারির উপর ডিডাকশন হবে, রাইট ভাই? সেপ্টেম্বরের যদি, হ্যাঁ, অগস্টের স্যালারির উপর ডিডাকশন হবে, জি। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে ভাই 15 ডেজ এর মধ্যে আমাকে যে পিএফ যে ওই অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে কি শুধুমাত্র এমপ্লয়ি পোর্শনটা নাকি এমপ্লয়ি No. এন্ড এমপ্লয়ি বোথ পোর্শন? বোথ। ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার ডিডাকশনের ক্ষেত্রে আপনি যখন একজন এমপ্লয়ি থেকে কোনো প্রকার ফাইন ডিডাক্ট করেন, ফাইন মানে কি, যে স্যার আপনি তাকে জরিমানা করেছেন, এই জরিমানার অর্থ যদি আপনি কি করেন, যে ডিডাক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি ভাবে আপনাকে এই অর্থটা কোম্পানির যে ওয়েলফেয়ার ফান্ড থাকবে, সেই ওয়েলফেয়ার ফান্ডে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ট্রান্সফার করতে হবে। এটা আপনি কোনো অবস্থাতেই কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে রাখতে পারবেন না। অর্থাৎ যদি কোনো প্রকার ডিডাকশন হয়, সেটা স্বাভাবিকত কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকে, কিন্তু এটার ক্ষেত্রে কখনোই এটা কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে কি হবে না, যে আপনার কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে কখনোই এটা হিট করবে না। এটা হিট করবে হচ্ছে গিয়ে কোম্পানির যে ওয়েলফেয়ার ফান্ড আছে সেখানে হিট করবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আরেকটা কনফিউশন আপনাদের স্বাভাবিকত আছে, সেটা হচ্ছে যে যদি আমি এমপ্লয়ের কাছ থেকে কোনো প্রকার জরিমানা আদায়, ড্যামেজের জন্য যদি কোনো ক্ষতিপূরণ আদায় করি, সেটা কোথায় কোথায় থাকবে? সেটা কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকবে, ওটা ভিন্ন কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না। এটা গেল একটা বিষয়। এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে স্যার যে ট্যাক্স মানে কি? ট্যাক্স হচ্ছে গিয়ে বিষয়টা যে আপনার অর্গানাইজেশন, আমি আবার বলছি, আপনার অর্গানাইজেশনে যখন প্রতি মাসে আপনি এমপ্লয়িকে স্যালারি দিবেন, দেওয়ার সময় ট্যাক্সটা ডিডাক্ট করবেন, সেটা ওই মাসের 15 তারিখের মধ্যে, এটা গত যে আইনটা ছিল সেখানে ওই মাসের 20 তারিখের মধ্যে ফর্ম 1088 এর মাধ্যমে আপনাকে এটা জমা করতে হতো সরকারের কাছে, এটা রিটার্ন জমা করতে হতো। এখন এই রিটার্নটা হচ্ছে গিয়ে কত থেকে? রিটার্নটা হবে গিয়ে আপনাকে 15 তারিখের মধ্যে। অর্থাৎ আগে ছিল যেটা 20 তারিখ, সেটা এখন 15 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, যে এটা সরকারকে ম্যান্ডেটরি ভাবে আপনাকে দিতে হবে, যে আপনি এই টাকাটা ডিডাক্ট করেছেন এবং এটা রিটার্নটা আপনাকে দিতে হবে 15 তারিখের মধ্যে। ঠিক আছে, এটার কোনো ম্যান্ডেট বিকল্প কোনো ব্যবস্থা নাই। এবার আসেন আপনাকে ছোট একটা বিষয় দেখাই, আপনাকে, আপনি যে ইয়েটা আছে টিডিএসটা যখন কাটবেন, দাঁড়ান একটা মিনিট, চালান কপিটা কই গেল? চালান, একটু সময় নিচ্ছি আমি, আমাকে একটু সময় দিয়েন আপনারা। ফর্মটা কোথায় গেল? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু দেখি। ট্যাক্স, এই যে যখন আপনি এমপ্লয়ের কাছ থেকে টাকাটা ডিডাক্ট করবেন, ডিডাক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, এই ধরনের আমি একটা হাইপোথিক্যাল চিন্তা করেছি, আমার একটা অর্গানাইজেশনের মানে ক্লায়েন্টের টাকা যখন আমরা জমা দেই, তখন এইভাবে করে চালানটা তৈরি করে, দেখেন টিআর চালানটা দেখতে পাচ্ছেন সবাই, এভাবে করে চালানের মাধ্যমে আপনাকে টাকাটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই যে চালান কপির পেছনে একটা লিস্ট তৈরি করেছি, দেখেছেন? এই লিস্টের মধ্যে পাবেন 1 ক্রমিক নাম্বার, 2 হচ্ছে নাম, 3 হচ্ছে ইটিন নাম্বার এবং টাকার পরিমাণ। এটা এইভাবে করে আপনি টাকাটা কি করবেন? জমা দিবেন। কেন জমা দিবেন আমি বলে দেই আপনাকে। কারণ আপনি যদি কোনো কারণে ভুলে যান, আমি আবার বলছি, আপনি যদি কোনো কারণে ভুলে যান যে কার কত টাকা কেটেছেন, তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনার জন্য যেটা সুবিধাজনক যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ির, আমি আবার বলছি, আপনার এমপ্লয়ির লিস্ট এবং ইটিন নাম্বার এবং তার টাকার পরিমাণ এখানে সুন্দর করে উল্লেখ করে দিবেন, যাতে করে আপনার পরবর্তীতে কি হবে, যে আপনাকে আবার খুঁজে খুঁজে হয়রান হতে হবে না যে কোন মাসে কত টাকা কেটে জমা দিয়েছিলেন সেটা। এভাবে কেটে যখন জমা দিবেন, এই চালানের কপিটা প্লাস হচ্ছে এমপ্লয়ি লিস্ট, এইটা কি করতে হবে, যে আপনার স্যালারি ইনফরমেশন ডিটেলস সহকারে আপনাকে এনবিআর এ জমা দিতে হবে।
সো দেখেন, পেরোলের মানুষ হয়েছি বলে আপনাদের কথায় কথায় এরকম একটা কথা থাকে, ভাইয়া আমি পেরোলের মানুষ কিন্তু আমার কেন ট্যাক্স শিখতে হবে? আমি আপনাদেরকে বারবার বলছি, অ্যাকাউন্টস এর লোকজন কিন্তু আপনাকে গলায় দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কেন ঘোরাচ্ছে? বিকজ আপনারা পেরোল পারেন না বলে বাংলাদেশের পেরোলের দায়িত্বে এখনো অ্যাকাউন্টস, ফিনান্স এন্ড আইটি। এরা কিন্তু আপনার এই স্যালারি যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু আপনার অ্যাকাউন্টস এর জানার কথা না। আপনার ইফ ইউ আর পিওর এইচআর, আমি আবার বলছি, ইফ ইউ আর 100% পিওর এইচআর, তাহলে কিন্তু আপনি জানেন যে স্যালারি ইজ এ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কিন্তু আমাদের দেশে যারাই আপনারা পেরোল অ্যাকাউন্টস কে দিয়ে করান, এটা কিন্তু আপনার ইনএবিলিটির জন্য কি করেন, আপনি পেরোল অ্যাকাউন্টস কে দিয়ে করান। এবং অ্যাকাউন্টস এর লোকজন কি করে, যে সে সবার গোপন তথ্যগুলি কি করে, যে সে জেনে যায় এবং জেনে গিয়ে সে আপনার উপরে সবসময় ছড়ি ঘুরাতে থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট স্যার, যে আপনি এই ট্যাক্সটা আপনাকে, আমি এই সেশনে আপনাকে ট্যাক্স খুব সুন্দর করে পড়াবো, একটু কষ্ট করে শিখে ফেলবেন। এই চালানটা বানানো রকেট সায়েন্স না, ইটস এ ভেরি ইজি থিং, বিলিভ ইট অর নট, ইটস এ ভেরি ইজি থিং। কিন্তু আপনারা ছোট জিনিসগুলি বোঝেন না বলে আপনারা কি হচ্ছে যে আর এই হোলটা আপনি নিতে পারেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে স্যার আপনি এই জিনিসটা সুন্দরভাবে কি করতে পারবেন, যে করে তারপরে এটা সরকারকে জমা দিবেন। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি ভাইয়া। জি, ওকে, আমার গেল এবার ট্যাক্সের বিষয়টা। এবার হচ্ছে লাস্ট যে ইস্যুটা আছে সেটা, সরি, অলরেডি আমার ট্যাক্সের 4টা যে ইস্যু ছিল 4টাই আমার কমপ্লিট হয়েছে। তার মানে আপনি শুধু পেরোলে ডিডাকশন করবেন, আপনার কাজ শেষ না স্যার। আই এম অ্যাবসলিউটলি সরি যে আপনাকে পেরোলে এই 4টা কাজ করতে হবে। এই যে 4টা কাজ আছে, আপনি ডিডাকশন করবেন, ডিডাকশনের পরেও এই 4টা কাজ আপনাকে ম্যান্ডেটরি ভাবে করতে হবে। চেষ্টা করবেন, প্রথম 1 মাস একটু ভুলভাল হইতেই পারে বা একটু সমস্যা হতে পারে, কিন্তু দ্বিতীয় মাস থেকে এই চালান তৈরি করতে আপনার কোনো ভুল হবে না। যদি আপনি একান্তভাবে সাহস করে পেরোলটা আপনার হাতে নিয়ে নেন, যদি বুঝতে না পারেন যে কিভাবে চালান বানাবেন, আমার কাছে হেল্প নিয়েন, আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? এর থেকে আর বেশি আশ্বাস বাংলাদেশে কেউ দিবে না, আপনার আপন ভাইও দিবে না। কিন্তু আমি আপনাকে দিচ্ছি, বিকজ ইফ ইউ ক্যান লার্ন, এটা আসলে আপনার ক্যারিয়ারে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসবে স্যার। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখেন। যখনই আপনি পেরোল খুব ভালো পারবেন, তখনই দেখবেন যে আপনার পক্ষে অনেক জিনিসপত্র খুব ইজি ভাবে এক্সপ্লেইন করা সহজ হবে। আপনার দেখবেন অর্গানাইজেশনে যে কোনো মানুষ কথা বলার ক্ষেত্রে আপনাকে সমীহ করে কথা বলে, বিকজ দে উইল ফিল যে এই মানুষটা আসলেই জিনিসটা জেনে কথা বলছে। ঠিক আছে? সো এই কাজটুকু একটু স্যার শিখে নেবেন, কষ্ট হবে কিন্তু শিখে নেন স্যার। আমি বললাম আপনাদের জন্য খুবই কাজে দিবে বিষয়টা। ওকে, গেল হচ্ছে আপনার এতটুকু বিষয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই রিলেটেড, বলেন। ভাইয়া চালানের ক্ষেত্রে কি কোনো ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে যে একটা চালানের এগেইনস্টে ম্যাক্সিমাম এত টাকা দেওয়া যাবে? আমি যত খুশি না, একটা এই চালানের ধরনের কোনো এগেইনস্টে ম্যাক্সিমাম, দিতে পারি। এটা অনলাইনে সর্বোচ্চ যেটা হচ্ছে যে 3 লাখ টাকা পর্যন্ত দেয়া যায়, কিন্তু অফলাইনে এটা কোনো লিমিট নাই, লিমিটলেস। ঠিক আছে? ইটিডিএস ম্যাক্সিমাম 3 লাখ না? সরি, মানে ইটিডিএস যেটা অনলাইনে, ওটা হচ্ছে ম্যাক্সিমাম 3 লাখ জি একটা চালানের জি 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 ঠিক আছে। জি। আচ্ছা তমল ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে অল ফাইন্স যেটা বললেন, এটা কি ধারা 25-এর আন্ডারে যে টাকাগুলো কাটা যাবে, ধরেন অ্যাবসেন্টের জন্য টাকা হ্যাঁ, পয়সা বা ওই হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডে যাইতে হবে? রাইট রাইট। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যদি আমরা যেটা আপনার বেসিক থেকে কাটা যাবে না, বাট যদি আইডেন্টিটি কার্ডের জন্য কোনো ডিডাকশন হয়, সেটা কি প্রিন্সিপাল অ্যামাউন্টে যাবে নাকি সেটা ওয়েলফেয়ার ফান্ডে যাবে? কোনটা? যদি আইডি কার্ডের জন্য কোনো ডিডাকশন থাকে? হ্যাঁ, ওটা ভাইয়া কোথাও যাবে না, এবং ওই ডিডাকশন কখনোই স্যালারির উপরে করা যাবে না। না, স্যালারির উপরে করা যাবে না, বাট ওই ডিডাকশনটা যেটা হবে মানে এমপ্লয়ি থেকে আমরা যে কালেকশনটা করব, সেটা কি কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডে যাবে নাকি প্রিন্সিপাল ফান্ডে যাবে? ওটা যদি ওটা আপনি কি আইডেন্টিটি কার্ডের কথা বলছেন, তাই তো? জি জি, আইডেন্টিটি কার্ডের কথা বলছি। আপনি কোনো স্যালারি ডিডাকশন, স্যালারি থেকে এই ধরনের ডিডাকশন হবে না, কিন্তু যদি আপনি কোনো কারণে ডিডাকশন করে ফেলেন বা নন কমপ্লায়েন্স করেন, তাহলে এটা মালিকের প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকবে, এটা কোথাও যাবে না। প্রিন্সিপাল অ্যাকাউন্টে থাকবে। আচ্ছা, আর হচ্ছে বাকি অন্যান্য বেসিক থেকে অন্যান্য যে ডিডাকশন গুলো হবে সেগুলো চলে যাবে হচ্ছে কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডে। জি। আচ্ছা, সেটার জন্য কি কোনো যে আমরা যে ধরেন পিএফ এর জন্য 15 দিনের একটা ম্যাক্সিমাম টাইম আছে, বা ইনকাম ট্যাক্সের যে 15 দিনের ভিতরে জমা দেওয়ার টাইম আছে, এটার কি কোনো এই ধরনের কোনো এটা স্বাভাবিকত যেটা হয়, যখন আপনার কোনো পাওনা কেউ আপনার কাছে 1 মাসেরটা কখনো ডিউ হবে, তখন সেটা 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দিতে হয়। বুঝতে পেরেছেন?
আপনি জি, ওটার জি। ক্ষেত্রে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যেই আপনাকে এটা সেটেল করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 7 ওয়ার্কিং ডেজ এর ভিতরে সেটা ওয়েলফেয়ার ফান্ডে পাঠিয়ে দিতে হবে। জি জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। স্যার এই সালাম ফর্মটা একটু গ্রুপে শেয়ার করেন স্যার, কোনটা? এই সালাম ফর্মটা স্যাম্পলটা। চালান ফর্মটা অবশ্যই করে দিবেন জি। গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, চালান ফর্মের বিষয়টা একটু বুঝার ছিল। ধরেন বলেন আমার 4000 এমপ্লয়ি, হ্যাঁ, হ্যাঁ। অর্গানাইজেশনে। তাহলে আমি যারা এই ট্যাক্সেবল ইনকামে আসছে, আমি তাদের ট্যাক্সটা ডিডাক্ট করে আমি কি এক চালানে এটা কি জমা দিতে পারবো? এক চালানে হবে না ভাইয়া, কারণ এটা একটা লিস্ট তৈরি করে দিতে হবে। তো হুম। সেক্ষেত্রে আপনাকে 5-7টা চালান করা লাগবে, কারণ হচ্ছে কি আপনি যে পেছনের যে জায়গাটা, ওই হুম। জায়গাটা আপনাকে আমি যে পদ্ধতি দেখালাম তাতে আপনার হুম। একটু বেশি পরিমাণ চালান তৈরি করতে হবে। আচ্ছা, একটা হবে না, আপনি একটা সম্পূর্ণটা লিস্টটা তৈরি করে জমা দিতে পারবেন না। মানে যেটা তাহলে যতটুকু করা যায় ততটুকু করে আমার যতগুলো চালান লাগবে না কেন, তাই না? জি জি জি, ওকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন ভাই প্লিজ। সেটা হচ্ছে যে ব্যাংকে যে ইনভয়েস দেওয়া হয়, স্যালারি ইনভয়েসটা দেওয়া হয়, এইটা দিলে কি ফর্ম 38 যেটা আছে সেটা কি জমা দিতে হবে না? ফর্ম 38 ফর্ম মানে 38 যেটা মানে, ও আচ্ছা আচ্ছা, আপনি যেটা হচ্ছে যেটা স্যালারি শিটের কথা বলছেন তাই না? জি 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 জি। স্যালারি শিটটা আসলে বেসিক্যালি ইটস ফর ক্যালকুলেশন, কিন্তু ওইটা যখন আপনি পেরোল অ্যাকাউন্টিং যখন করবেন তাই না, যে যখন আপনি দেখবেন যে আপনার কখনো কোনো কমপ্লায়েন্স অডিট হচ্ছে, তখন কিন্তু আপনাকে এটা ম্যান্ডেটরি ভাবে শো করতেই হবে ভাই, বুঝতে পেরেছেন? সো এই জন্য পেরোল অ্যাকাউন্টিং এর জন্য আপনাকে ডেফিনেটলি ফর্ম 38 শো করতেই হবে, এটা কোনো এটা কোনো বিকল্প ব্যবস্থা নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক। আচ্ছা, আপনাদেরকে এটা দিয়ে দিয়েছি, দেখেন। ওকে, চালানটা। আচ্ছা, এবার আসেন যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গ্র্যাচুইটি। আমাদের গ্র্যাচুইটি ফান্ড ম্যানেজমেন্টটা আসলে স্বাভাবিকত অনেক ক্ষেত্রেই এটা পেরোলের উপরে আসে, কিন্তু এই কাজটা আসলে পেরোলের না। কিন্তু তারপরে আপনাদেরকে কি করা হয়, যেহেতু এরা ভাবে যে ওকে ঠিক আছে পেরোলের মানুষজন এটা বোঝে পারে শেখে, তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা এটা পেরোলটা ইয়েকে দিব, যেটা হচ্ছে যে আমার গ্র্যাচুইটি ফান্ড যারা যেহেতু পেরোল আমার এগুলি সবকিছু হিসাব নিকাশ জানে, সো আমরা গ্র্যাচুইটি ফান্ডটা পেরোলের কাছে দিয়ে রাখবো। কিন্তু এটা মূলত কাজ হচ্ছে গিয়ে ট্রাস্টি বোর্ডের কাজ, যে গ্র্যাচুইটি ফান্ডের জন্য কারা এলিজিবল হবে কারা না হবে। ঠিক আছে, আমি আবার বলছি, গ্র্যাচুইটি ফান্ডের জন্য কারা এলিজিবল হবে এবং কারা না হবে, সেটা আসলে বেসিক্যালি মূলত এই কাজটা হচ্ছে গিয়ে আমার ইয়ে টিমের, যেটা হচ্ছে যে আমার ট্রাস্টি বোর্ডে যারা থাকবে তাদের, কিন্তু এটা আসলে পেরোলের কাজ না। কিন্তু তারপরেও যেহেতু এটা পেরোলকে করতে হয়, এই জন্য আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিব। ওকে, আসেন এবার প্রথম বিষয়টা, গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে যে গ্র্যাচুইটি বেনিফিটটা আসলে ম্যান্ডেটরি কিনা। প্রথমতই আপনি পেরোলের ক্ষেত্রে জেনে নেবেন যে গ্র্যাচুইটি ফান্ডটা কখনোই ম্যান্ডেটরি না, এটা আসলে একটা ভলেন্টারি ফান্ড। যদি প্রতিষ্ঠান করে তাহলে এমপ্লয়ি বেনিফিট পাবে, যদি না করে তাহলে সেক্ষেত্রে এমপ্লয়িকে কোনোভাবেই কি করা যাবে না, যে ফোর্স করা যাবে না। এই কথাটা আপনি ম্যান্ডেটরি ভাবে কি করবেন, যে মাথায় রাখবেন। হ্যাঁ, এটা কোনোভাবেই অর্গানাইজেশনকে কোন আন্ডার এনি সিচুয়েশন আপনি যে কাজটা করতে পারবেন না, সেটা হচ্ছে যে তাকে ফোর্স করতে পারবেন না, কোনো মালিককে ফোর্স করা যাবে না। আর গ্র্যাচুইটিটা কতদিনে এলিজিবল হবে সেটা বেসিক্যালি বলা আছে, যে আপনি ট্রাস্টি বোর্ডে কি বলছে, ট্রাস্টি বোর্ডের ডিড এবং রুলসে কি বলছেন, যে গ্র্যাচুইটিটা কতদিনের জন্য কতদিন কাজ করলে এলিজিবল হবে, কতদিন করলে এলিজিবল হবে না, সেটা বেসিক্যালি আপনার ট্রাস্ট ডিড এবং রুলসে বলা থাকবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে ডিসমিসড এবং রিমুভড এমপ্লয়ি কখনোই গ্র্যাচুইটি পায় না। শুধুমাত্র গ্র্যাচুইটি পায় 5 ধরনের জব সেপারেশনের ক্ষেত্রে, 5 ধরনের এমপ্লয়ি জব সেপারেশনের ক্ষেত্রে এটা পাবে। ডিসমিসাল এবং রিমুভাল রিমুভড এমপ্লয়িরা কখনোই গ্র্যাচুইটি পাওয়ার জন্য এলিজিবল হবে না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে গ্র্যাচুইটির ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্র্যাচুইটি যখন হবে আপনার অর্গানাইজেশনে, এবং গ্র্যাচুইটি কিন্তু সবসময় এক্সিট কম্পেনসেশন। আমি আবার বলছি, গ্র্যাচুইটির কথাটা সবসময় মনে রাখবেন, গ্র্যাচুইটি হচ্ছে কি এক্সিট কম্পেনসেশন, অর্থাৎ একজন এমপ্লয়ি চাকরি যখন শেষ হয়ে যাবে এবং সে যখন অর্গানাইজেশন থেকে এক্সিট হবে, তখনই কি হবে, যে সে গ্র্যাচুইটিটা বেসিক্যালি সেটার জন্য পাওয়ার জন্য এন্টাইটেলড হবে, আদারওয়াইজ সে পাওয়ার জন্য এন্টাইটেলড হবে না। তারপর হচ্ছে নিউজ পেপার অর্গানাইজেশনের ক্ষেত্রে
আমার যে মিনিমাম যে ওয়েজ বোর্ড আছে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, গ্র্যাচুইটি পে করতে হবে। এবার আসেন, গ্র্যাচুইটি বাংলাদেশে মূলত 3টা সেক্টরের জন্য বাধ্যতামূলক, তবে আমাদের এই জন্য প্রাইভেট সেক্টর দুটো। একটা হচ্ছে চা বাগান, চা বাগানের ক্ষেত্রে আমাদের 5 বছর কেউ কাজ করলে তার জন্য গ্র্যাচুইটি ম্যান্ডেটরি। আর আমার নিউজ পেপারের জন্য কোনো এমপ্লয়ি যদি 3 বছর কাজ করে তাহলে সেক্ষেত্রে সে দ্বিগুণ হারে কি পাবে, যে গ্র্যাচুইটি পাবে। ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ হারে মানে হচ্ছে গিয়ে 3 বছরের বেশি যদি সে কাজ করে তাহলে সেক্ষেত্রে সে 2টো করে বেসিক স্যালারি পাবে, আর 3 বছরের নিচে সে 1টা করে বেসিক স্যালারি পাবে। আর আমাদের ইয়ের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে বলা আছে যে প্রতি বছর কাজের জন্য 30 দিন করে বেসিক স্যালারি, 10 বছর পর্যন্ত, 10 বছরের পরে হলে 45 দিন করে বেসিক স্যালারি। আর আমাদের লোকাল ল যেটা আছে, লেবার ল, সেই লেবার লতে বলা আছে কোন অর্গানাইজেশন যদি তাকে গ্র্যাচুইটির জন্য এলিজিবল করে সেক্ষেত্রে একজন এমপ্লয়ি গ্র্যাচুইটি তখনই পাবে যখন বেসিক্যালি তিনি যেটার যে গ্র্যাচুইটির যে এলিজিবিলিটি যে কন্ডিশনটা আছে সেটা যখন সে ফুলফিল করবে তখন সে পাওয়ার জন্য এলিজিবল হবে। মানে 1 থেকে 10 বছরের ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়া যাবে প্রতি বছর কাজের জন্য 30 দিন, আর 10 বছরের বেশি হলে 45 দিন করে বেসিক স্যালারি। এবং মাথায় রাখবেন এই বেসিক স্যালারিটা সর্বশেষ মাসে যে বেসিক স্যালারি উত্তোলন করা হয় সেটা, সেই বেসিকটাকে কি করবেন আপনি 30 দিয়ে ভাগ দিয়ে আপনি গুণন করবেন যেটা হচ্ছে 45 দিয়ে, তাহলে সেক্ষেত্রে 45 দিনের টাকা পেয়ে যাবেন। আর যদি 30 দিনের হয় তাহলে সেক্ষেত্রে আপনার তো আর কোনো ডিডাকশন বা কোনো কিছু করতে হয় না, সেটা হচ্ছে বেসিক স্যালারিটা সিম্পলি তাকে পে করে দিলেই হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আরেকটু যদি রিপিট করতেন। জি, গ্র্যাচুইটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে গ্র্যাচুইটির নিয়ম হচ্ছে একজন এমপ্লয়ি যেদিন থেকে গ্র্যাচুইটি এলিজিবল হবে সেদিন থেকে 10 বছর পর্যন্ত 30 দিন, আর 10 বছরের বেশি হলে 45 দিন করে বেসিক স্যালারি। এবং বেসিক স্যালারিটা হচ্ছে সর্বশেষ উত্তোলিত যে বেসিক স্যালারিটা থাকবে সেটাকে আপনি বেস ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবেন, যদি আপনি বেসিক একটা বেসিক দেওয়ার নিয়ম থাকে আপনার অর্গানাইজেশনে তাহলে সেক্ষেত্রে লাস্ট বেসিকটা জাস্ট দিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু যদি 45 দিন করে আপনাকে ক্যালকুলেট করতে হয় তাহলে বেসিক ডিভাইডেড বাই 30 মাল্টিপ্লাইড বাই 45, তাহলে সেক্ষেত্রে উনি কি করবে, যে বেসিক স্যালারিটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। ক্লিয়ার? তমাল ভাই, এক্ষেত্রে কি প্রতি বছরের জন্য একটা করে বেসিক স্যালারি পাবে? বুঝিনি ভাইয়া কোনটা। মানে প্রতি বছরের জন্য ধরেন কোন একজন এমপ্লয়ি 5 বছর কমপ্লিট করলো, তাহলে সেক্ষেত্রে সে 30 দিন করে টোটাল 150 দিনের বেসিক স্যালারি পাবে। জি জি। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে কেউ যদি ধরেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে ধরেন ডিসমিস হয়ে গেল বা জব থেকে জব সেপারেশন হয়ে গেল আর কি, সেক্ষেত্রে তাকে সে গ্র্যাচুইটিটা পাবে না। আচ্ছা, প্রতিষ্ঠান যদি দিয়ে থাকে তাহলে কি সেটা বেস্ট প্র্যাকটিস হবে নাকি এটা মানে আইনের কোনো ব্যত্যয় হবে? যদি কোনো প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি থাকে, কোনো প্রতিষ্ঠানে এবং গ্র্যাচুইটি দিয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কি কাউকে গ্র্যাচুইটি ফান্ড আছে, আমরা ট্রাস্টিবল আছে বা গ্র্যাচুইটি আছে, সেই প্রতিষ্ঠান 20 বছর যাবত গ্র্যাচুইটি দিয়ে আসতেছে, তো সেই কি চাইলেই কোনো কি এমপ্লয়কে গ্র্যাচুইটি থেকে ডিফ্লেক্ট করতে পারবে? ধর নরমালি রিজাইন দিয়ে গেল কোনো এমপ্লয়। হ্যাঁ, আমি বুঝিনি প্রশ্নটা, আরেকবার একটু বলবেন আমাকে। কোন একটা প্রতিষ্ঠান তার এখানে গ্র্যাচুইটির জন্য গ্র্যাচুইটির ট্রাস্টি বোর্ড আছে, গ্র্যাচুইটি প্র্যাকটিস করে, তো কেউ নরমালি রিজাইন দিয়ে চলে গেল, সে গ্র্যাচুইটির জন্য ইলিজিবল, 10 বছর চাকরি করছে, কিন্তু প্রতিষ্ঠান তাকে গ্র্যাচুইটি দিচ্ছে না। সেই ক্ষেত্রে এটা তো যেটা আপনি বলছেন ম্যান্ডেটরি না, সেক্ষেত্রে কি অর্গানাইজেশন চাইলে এটা না দিতে পারবে? ভাই আমি নেটওয়ার্কের জন্য আপনার কথাটা কেটে কেটে আসছে আমার কাছে, আমি জানি না আমার এন্ডে মনে হয় প্রবলেম। আপনি কি আরেকবার করবেন? আমি সরি যে আপনাকে বারবার প্রশ্নটা করছি। কেটে কেটে শুনছি ভাইয়া। না 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 না, ঠিক ভাই, আরেকবার বলবেন আমাকে। তার মানে আমার এখানে মনে নেট সমস্যা করছে। কোন একটা প্রতিষ্ঠানে জি জি, কোন প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ড আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফান্ড আছে, এই প্রতিষ্ঠান ফান্ড আছে এবং গ্র্যাচুইটির জন্য ট্রাস্টি বোর্ডও আছে এবং গ্র্যাচুইটি দিয়েও থাকে, কিন্তু একজন এমপ্লয় 10 বছর চাকরি করছে কিন্তু সে রিজাইন দিয়েছে, কিন্তু মালিক তাকে বলছে থাকার জন্য, থাকে নাই, এই জন্য তাকে গ্র্যাচুইটি দিবে না। এখন এটা কি মালিক চাইলে করতে পারে? ইলিগাল, মালিক এটা করতে পারবে না। মালিককে যেটা করতে হবে যে এটা ম্যান্ডেটরি ভাবে মালিক এটার জন্য ব্যবস্থা নিয়ে মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে
সেটা হচ্ছে গ্র্যাচুইটি কি একমাত্র পেমেন্ট যেটাতে এভারেজ বেসিক বের করতে হবে না নাকি না, আরো আছে? গ্র্যাচুইটি হচ্ছে একমাত্র পেমেন্ট যেখানে আপনি এভারেজ বেসিক করতে হবে না স্যার, ঠিক আছে। আর এছাড়া যত ধরনের জব সেপারেশনের জি। পেমেন্ট আছে সেখানে ম্যান্ডেটরি ভাবে এভারেজ করে বের করতে হবে। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা কামাল ভাই, এখানে ওই গ্র্যাচুইটি যাদের থাকবে কোম্পানিতে 7 মাসকে কি 3 বছর ধরা যাবে? সরি, বুঝতে পারিনি। 2 বছর 7 মাসকে কি 3 বছর ধরা যাবে গ্র্যাচুইটি পে করার ক্ষেত্রে? 2 বছর 7 মাসকে 3 বছর ধরা যাবে, সমস্যা নেই স্যার, কারণ গ্র্যাচুইটি এবং মৃত্যুর ক্ষেত্রেই 6 মাসের অতিরিক্ত হলে সেটাকে 1 বছর হিসেবে কনসিডার করা হয়। ওকে, ধন্যবাদ। স্যার এখানে ফিজিক্যালি 120 দিন উপস্থিত থাকতে হবে না ওই 7 মাসের ভিতরে? কোনটা? 7 মাসের ভিতরে ফিজিক্যালি মানে অ্যাকচুয়াল 120 দিন উপস্থিত থাকতে হবে না? 7 স্যার মাস জব করে বেসিক্যালি 120 দিন উপস্থিত নাই। আমি আপনাকে বিষয়টা বলছি। যেটা হয় যে ওই যে 7 মাসের যে কথাটা বলা আছে, ঠিক আছে, 120 দিনের যে কথাটা বলা আছে, তো 6 মাস যদি কেউ হয় তাহলে সে বাস্তবিক উপস্থিতি যেটা হবে যে তার 120 দিন হয়ে যায়, এতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এই জন্য উনি জিজ্ঞাসা করেছেন কারো যদি 7 মাস যদি হয় তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী সে পাবে কিনা। আইন অনুযায়ী যদি 120 দিন উনি থাকেন তাহলে অবশ্যই উনি পাবেন। আর 7 মাসে হয়ে যায় যদি কেউ লিভ উইদাউট পেতে না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা হয়ে যায়, ঠিক আছে। 120 দিনের বেশি হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। সেটা বোঝাতে পেরেছি স্যার? স্যার সামহাউ এনি কজ কোনো কারণে 120 দিন হলো না তখন তো পাবে না নাকি? তখন পাবেন না স্যার, কোনো কারণে মিস করলে সে এটার জন্য এলিজিবল হবেন না। জি না, 120 দিন প্রেজেন্ট না থাকলে পাবে না। না। ওকে স্যার। আচ্ছা, আরেকটা কথা যে গ্র্যাচুইটির ক্ষেত্রে বেসিকে যে ক্যালকুলেশনটা করতে হবে, এখানে 2-10 যে সংখ্যাটা আছে 2015 সালের যেটা ইংলিশ ভার্সন বের হয়েছে, সেইখানে ওয়েজেস এর যে সংখ্যাটা আছে 2-45-এ, এই জিনিসটা আসলে ক্লিয়ার হতে পারিনি ওইখানে। তো এটা কি বেসিকে করতে হবে নাকি টোটাল যে টেক হোম স্যালারি সেটার উপর করতে হবে? আচ্ছা, আপনার যদি স্পেসিফিক কনফিউশন থাকে তাহলে আমি একটু ক্লিয়ার করে দেই, আপনাকে দিব। জি প্লিজ ভাই। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে প্রথমে আপনাকে একটু দুটো জায়গায় যেতে হবে, ঠিক আছে। 1 নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা, আমাদের শ্রম আইনের 2-10-এ আগে একটু যাই, ঠিক আছে। 2-10 একটু সময় দিয়ে আমাকে, আমি একটু জাস্ট জিনিসটা সুন্দর করে আপনাকে এক্সপ্লেন করে দিই, ভুল যদি কোনো কনফিউশন থাকে সেটা কেটে যাবে। এখানে কি বলছে 2-10-এ, গ্র্যাচুইটি অর্থ কোনো মালিক কোন শ্রমিকের প্রতি পূর্ণ বছরের চাকরি অথবা 6 মাসের অতিরিক্ত সময় চাকরির জন্য তাহার সর্বশেষ প্রাপ্ত মজুরি, শব্দটা দেখবেন কি মজুরি, দেখতে পাচ্ছেন এই যে এখানে শব্দটা বলেছে কি মজুরি, এবং সর্বশেষ প্রাপ্ত মজুরি হারে ন্যূনতম 30 দিন বা ওই যে 10 বছর উপর হলে 45 দিন, এই হচ্ছে শব্দটা বলেছে কি মজুরি। এবার দেখেন যে আমাদের শ্রম আইনের ধারায় যাবেন হচ্ছে 14-তে। 14 যখন যে শব্দটা পাবেন, এই 14 শিরোনামটা যদি আপনি একটু পড়েন প্রথমেই, সেটা হচ্ছে কতিপয় ক্ষেত্রে 1 বছর এবং 6 মাস এবং মজুরি গণনা, মজুরিটাকে উইদিন ব্র্যাকেটে দিয়ে আপনাকে কি করা হয়েছে যে জিনিসটা উইদিন ইনভাইটেড কমার মধ্যে দেওয়ার কারণে কি হয়েছে যে সে এটাকে স্পেসিফিক ভাবে বলছে যে মজুরি বলতে কি বোঝাবে। এখানে বলছে এই যে মজুরির ক্ষেত্রে বলেছে যে আপনি এখানে যে ধারাগুলি দেয়া আছে 19 ধারা মৃত্যু, 20 ধারা হচ্ছে ছাঁটাই, 23 ধারা হচ্ছে কি আপনার এমপ্লয়ি রিমুভাল বা এবং ডিসমিসাল, 22 ধারা হচ্ছে গিয়ে ডিসচার্জ, 26 ধারা হচ্ছে টার্মিনেশন এবং 27 ধারা হচ্ছে যেটাকে আমরা বলি যে 27 ধারার ক্ষেত্রে বলা হয় হচ্ছে রেজিগনেশন। এই সকলগুলির ক্ষেত্রে বলা হয়েছে পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করতে বের করা হয়েছে, তাই না? কিন্তু ওই যে সর্বশেষ প্রাপ্ত মজুরি কথাটা বলে দিয়েছে না, তাহলে মজুরি বলতে এখানে কি বোঝাচ্ছে বলেন তো স্যার, বেসিক না গ্রস? নাজমুল হুদা স্যার, এখানে তো সর্বশেষ মজুরি বলতে গ্রস বোঝাচ্ছে না, তাহলে গ্রস কোথায় স্যার? এই যে দেখেন এখানে বলা আছে কি তাহার মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে এর গড় বুঝাইবে। মূল মজুরি শব্দটা বলা আছে স্যার এখানে? জি জি, এখানে স্পষ্ট বলা আছে। এবার শোনেন, এবার বিষয়টা হচ্ছে গিয়ে শব্দটা ছিল বলেছে কি সর্বশেষ প্রাপ্ত মজুরি, আর এই মজুরির ক্ষেত্রে বেসিক বোঝানো হচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি কোথায় এখানে,
এবং ওইটার ক্ষেত্রে বলেছে, এইটার ক্ষেত্রে বলেছে পূর্ববর্তী 12 মাসেরটা গড় করতে, কিন্তু গ্র্যাচুইটির সংজ্ঞায় বলা থাকার কারণে এটা কি হবে যে ওটা হচ্ছে সর্বশেষ উত্তোলিত মজুরি। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া, কিন্তু 2-45 যেটা আছে সংজ্ঞা, ওইখানে তো মানে 45-এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কেন 2-45-এর সঙ্গে সম্পর্ক নেই? কারণ 17 নম্বর 14 নম্বর ধারার প্রথমেই বলা আছে এই অধ্যায়ের প্রয়োজনে, এই অধ্যায় মানে কি আপনার দ্বিতীয় অধ্যায় যত ধরনের জব সেপারেশন আছে সবগুলির জন্য এই মজুরির যে সংজ্ঞাটা আছে সেটা প্রযোজ্য হবে। তবে গ্র্যাচুইটির ক্ষেত্রে কেন আসলে এটার মধ্যে গ্র্যাচুইটিটা আসবে সেটা বলে দিই আপনাকে। দেখাই, এই যে একটা মজার জিনিস দেখেন, আপনাকে একটু 26 ধারায় নিয়ে যাই। 26 ধারায় যদি নিয়ে যায় তাহলে 26-এর 4টা একটু পড়বেন। 4-এ কি বলা আছে? যে ক্ষেত্রে এই ধারার অধীন কোন স্থায়ী শ্রমিকের চাকরির অবসান করা হয়, সেক্ষেত্রে মালিক শ্রমিককে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি, কথাটা কি বলছে? মজুরি অথবা গ্র্যাচুইটি। ঠিক আছে, অথবা গ্র্যাচুইটি বলেছে কি সর্বশেষ উত্তোলিত প্রাপ্ত মজুরি, আর এখানে বলছে মজুরি। তার মানে হচ্ছে এই মজুরি মানে হচ্ছে কি পূর্ববর্তী 12 মাসের বেসিক, আর গ্র্যাচুইটির বেসিকটা হচ্ছে কি মজুরি হচ্ছে সর্বশেষ উত্তোলিত বেসিক। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি, ওকে, বোঝা গেছে? কনফিউশন নাই তো জি, কোনো? জি। জি, এবার না, কি না, একদম ঠিক আছে, 100% ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর এখানে আরেকটু প্রশ্ন ছিল সাথে, সেক্ষেত্রে 2-45-এ যে মজুরির সংখ্যাটা দেওয়া আছে সেটা কি এই চ্যাপ্টারের বাইরে অন্য জায়গায় প্রযোজ্য হবে? মজার জিনিস কি জানেন, 2-45-এর সংজ্ঞাটা আসলে একটা ভুয়া সংজ্ঞা। এটা আসলে না বোঝাইতেছে গ্রস, না বোঝাইতেছে বেসিক। একটা মনে চাইছে, মনে একটা ইচ্ছা হয়েছে, আমাদের ব্রিটিশ লয়ে এটা কোন রকমের এটা একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা ছিল, সেটাকে কেটে ছেটে মোটামুটি যা মনে চেয়েছে তাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য সবসময় মজুরির সংজ্ঞার জন্য ডিপেন্ড করবেন হচ্ছে কি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে সংজ্ঞা আছে সেটার উপরে। আর এই যে 2-45 বা 120-এর যে সংজ্ঞা, এগুলো আসলে মানুষকে ঠকানোর সংজ্ঞা বা মানুষকে বগল বোঝানোর সংজ্ঞা, আর কিছুই না। আমি একদম সত্য কথা আপনাকে বলে দিলাম, আর কিছু বলবো না স্যার। তাহলে স্যার গ্র্যাচুইটি হলো মূল মজুরি। জি, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তো স্যার এত করে বোঝানো চ্যালেঞ্জ টাফ হয়ে যাবে। স্যার শুনেন, দুনিয়ার কোনো কিছু টাফ না। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনার যদি আমি একটা জিনিস বলি, নলেজ ইজ অলওয়েজ কনফিডেন্স। আপনার যদি জ্ঞান থাকে না, তাহলে আপনি ওখানকার আপনার টেবিলের অপর পাশে যে লোকটা বসে থাকবে না, তাকে আপনি যেটা হচ্ছে ধুয়ে মুছে সুন্দর করে তাকে সাজায় রাখতে পারবেন। বুঝতে পারছেন? সো যেটা হয় যে আপনাকে ওই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে যে নলেজে অন্যদের থেকে আগায় থাকতে। আপনি যখন রেফারেন্স জানবেন না, একদম রেফারেন্স যখন স্পেসিফিক ভাবে বলতে পারবেন আমার মতো করে, দেখবেন যে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ওই পাশে চেয়ারের যে লোকটা বসা আছে ও আর আপনাকে ঘাটতে চাইবে না। ও যখনই বলবে এটা বেসিক না, আপনি একটু প্রমাণ করেন, তখন আপনি বলে দেন যে স্যার আপনি শ্রম আইনের 2-10 পড়লে একটা জিনিস পাবেন, 14-3-এ গেলে এই জিনিসটা পাবেন, এবং যেটা হচ্ছে যে আপনার যদি তারপরে কনফিউশন হয় তাহলে আপনি 26 ধারা অথবা 27 ধারা এগুলোর 4 পড়বেন, তাহলে দেখবেন যে স্যার আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ক্লিয়ার? এরপরে যদি সে না বোঝে তাহলে বললেন স্যার আপনার যদি আরো বুঝতে ইচ্ছা হয় তাহলে বইটা আমাকে দেন, আমি আপনাকে পড়ে বুঝাই দিই। শেষ। এই যে আমি আপনাকে যেভাবে বুঝাইলাম এভাবে বুঝাই দিবেন। আপনাকে তো আমি বোঝাচ্ছি, আমাকে তো স্যার বোঝানোর মতো কেউ ছিল না। এই যে নাজমুল হুদা স্যারের যে যেটা হচ্ছে যে কনফিউশন, এই কনফিউশন আমার ছিল না, এটা বোঝেন কিভাবে? আমারও সেম কনফিউশন ছিল। পরে আমি এইটাকে পড়তাম। প্রথমে 3টাকে আমি কি করেছি জানেন, 3টা সংখ্যাকে কেটে এক জায়গায় নিয়ে আসি, নিয়ে এসে তারপরে যেটা হচ্ছে আমি পড়ে একটা সঙ্গে আরেকটাকে লিংক করেছি, লিংক করে 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 এইভাবে করে আমি ক্লিয়ার করে দিয়েছি। বুঝতে পারছেন? আমি যদি আপনাকে একটা কেস স্টাডি দিই, আপনি জীবনও খুঁজে বের করতে পারবেন এই যে ডিসমিসাল এবং রিমুভালের ক্ষেত্রে যে গ্র্যাচুইটি পাবেন আইনের কোথায় বলা আছে? আপনি যদি প্লেন ভাবে আইনটা পড়েন দেখবেন যে আপনি মিলাতে পারছেন না হিসাব, কিন্তু আমি যখন আপনাকে দেখবো যে এই দেখেন এই জায়গাতে এটা বলা আছে, আপনি সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনি বললেন কথা তো ঠিক। এই জিনিসটা একদিনে হয়নি স্যার, আমি আপনাকে সত্যি কথা বলি, এই জিনিস একদিনে হয়নি। আমাকে এই শ্রম আইনের জাকির নায়েক বলা হয়। কেন বলা হয় জানেন? বিকজ হচ্ছে কি সমস্যাটা হলো এভাবে বললো অনেকে মানতে চাইবে না। কোনটা? আপনি স্যার যে বললেন, আমি মাঝে মধ্যে এরকম ফেস করলো যদি বলা হয় তাহলে অনেকে মানতে চায় না। স্যার
মানতে না চাইলে মনে মনে বলবেন, মনে মনে বলবেন আপনি একটা গরু, আপনি একটা ছাগল, আপনি একটা ভেড়া, বলে একটু চলে আসবেন। ওর আন্ডারে চাকরি করার কোনো দরকার নেই আপনার। কারণ আপনি যার কাছে ইন্টারভিউ দিতে যাবেন, আপনি নিশ্চয়ই তার আন্ডারে চাকরি করবেন বলে ওর কাছে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। তো ওই রকম গাধা বা ছাগলের আন্ডারে কখনোই চাকরি না করাই ভালো স্যার, বিশ্বাস করেন। স্যার আমি একটা বাস্তব কথা বলি, কিছুদিন আমি আগে একটা নারায়ণগঞ্জের কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে গেছি। ওখানে ইন্টারভিউ বলতেছে আমাকে 6 বছর হলে 5 বছর 6 মাস চাকরি করলে সে কি 6 বছর কাউন্ট হবে কিনা, 1 বছর কাউন্ট হবে কিনা, শুধু রিজাইন দেয়। আমি বলছি না, কাউন্ট হবে না, এটা শুধু ডেট বেনিফিট আর গ্র্যাচুইটির ক্ষেত্রে হবে। কয় না আপনি জানেন না, আপনি ভুল জানেন, 1 বছর কাউন্ট হবে। ঠিক আছে, আপনি আর ওর ফ্যাক্টরিতে কোনোদিন যাওয়ার দরকারই নেই স্যার। কারণ ওই ফ্যাক্টরিতে গেলে আপনি ওর আন্ডারে চাকরি করতে পারবেন না। কারণ এই রকমের গাধা যদি জীবনে কোনোদিন বলে যে আপনাকে যে আপনি জানেন না, তাহলে আপনি মনে মনে ওরে গালি দিয়ে চলে আসবেন, কোনো সমস্যা নেই স্যার। চাকরি করতে হবে এমন জিনিস না স্যার। চাকরি যদি না থাকে আপনার যোগ্য জায়গাতে আপনি যেতে পারবেন স্যার। কারণ আপনি পড়েন, দুটো সংজ্ঞা পড়লেই বুঝতে পারবেন। গ্র্যাচুইটির 2-10 এবং গ্র্যাচুইটির 19 নাম্বার যে ধারা, আমাদের শ্রম আইনে যে 19 নাম্বার ধারা আছে, দুটো জায়গা পড়লেই বোঝা যায়। যে কোনো মানুষ এটা পড়লেই বুঝতে পারবে, এতে আইনজীবী হওয়ার দরকার হবে না, বুঝতে পেরেছেন? কিন্তু উনি যদি এটা অ্যাভয়েড করে, দয়া করে ওনার আন্ডারে চাকরি করতে যাবেন না স্যার, জীবনটা আপনার দুনো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ছোট্ট একটা অনুরোধ করব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ডিসমিস বা রিমুভাল বা ইয়ার ক্ষেত্রে যে মানে গ্র্যাচুইটিটা দেওয়া লাগবে না, এখন সেক্ষেত্রে যদি মানে প্রতিষ্ঠান যদি দেয়, মানে সেক্ষেত্রে কি কোনো আইনি কোনো বেশি দিয়ে দেন, বেশি দিয়ে দেন, আইন আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি বেশি না দেন, বেশি না দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আইন ধরতে পারবে না, আর বেশি দিলেও আইন আপনাকে ধরবে না। এবার আসেন বিষয়টা দেখাই, কোথায় বলা আছে প্রভিডেন্ট গ্র্যাচুইটি ফান্ডের টাকা পাবেন না, কোথায়? এই দেখেন, এই জায়গাটাতে বলা আছে যে উপধারা 2 ক এর অধীন অপসারিত কোন শ্রমিককে, সবাই মাইক অফ করেন প্লিজ। উপধারা 2 ক এর অধীন অপসারিত কোন শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকুরির মেয়াদ অনূন্য 1 বছর হয়, মালিক ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক সম্পূর্ণ চাকুরি বছরের জন্য 15 দিনের মজুরি প্রদান করিবেন। দেখেন, এখানে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যে বলেছে কি 15 দিনের বেসিক স্যালারি দেওয়ার কথা বলে দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও গ্র্যাচুইটির কথা বলা নেই। আছে? দেখেন তো এখানে কোথাও গ্র্যাচুইটির কথা বলা আছে? না, নাই। এটা কিন্তু এখানে টাকা দিতে বলছে কিসের জন্য? অপ্রসারিতর জন্য। আর নিচে বলা আছে কিসের বিষয়ে স্যার? বরখাস্তকৃতর জন্য। এই দুই জায়গার এক জায়গাতেও গ্র্যাচুইটির কথা বলা নেই, কিন্তু যেখানে গ্র্যাচুইটি দিতে হবে বা দেওয়ার কথা বলা আছে সেই জায়গাগুলি কোথায়? আসেন আমরা আপনাকে অলরেডি তো 26 ধারা দেখিয়েছি, তাই না? এবার আসেন আমরা মৃত্যুর জায়গাটা দেখাই। যে মৃত্যুর ক্ষেত্রে দেখেন যে পরবর্তী মৃত্যুর ক্ষেত্রে 45 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি, অর্থাৎ যেখানে গ্র্যাচুইটি দিতে হবে সেখানে অথবা দিয়ে গ্র্যাচুইটি শব্দটা যুক্ত করে দেয়া হয়েছে। ওকে, ঠিক আছে। সো এই জন্য দেখবেন শ্রম আইনের 5টা ক্ষেত্রে গ্র্যাচুইটি পাবে। কোন 5টা? একটা হচ্ছে কি আপনার যেটাকে আমরা বলছি হচ্ছে কি রিট্রেসমেন্ট, অর্থাৎ কেউকে যদি আপনি ছাঁটাই করেন সেক্ষেত্রে পাবে। 22 অর্থাৎ ডিসচার্জ যদি করে তাহলে পাবে। তারপরে হচ্ছে কি ধারা 26-এ পাবে টার্মিনেশন, ধারা 27-এ পাবে যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে রেজিগনেশন, এবং ধারা 28-এ পাবে, 28 হচ্ছে গিয়ে রিটায়ারমেন্ট, ঠিক আছে? আর রিটায়ারমেন্টের মধ্যে ইনভলভ হচ্ছে কি মৃত্যু, অর্থাৎ ধারা 19। এই 5টা ক্ষেত্রেই কেবলমাত্র কি হবে যে মৃত্যুজনিত যেটা হচ্ছে যে গ্র্যাচুইটি জনিত যে কম্পেনসেশন সেটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্লিয়ার? এখানে একটু আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে মৃত্যু যদি কোনো এমপ্লয়ি যদি 10 বছর বা 5 বছর পরে যদি মৃত্যু হয়, ধরেন 5 বছর পরে, মানে 5 বছর চাকরি চলাকালীন তার মৃত্যু হলো, সেক্ষেত্রে তাকে যদি মানে ওর যখন আমরা ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্টটা করবো, তখন কি তাকে শুধুমাত্র যে 5 বছরের জন্য 30 দিনের করে 5টা বেসিক স্যালারি দিলেই হয়ে যাবে কিনা, নাকি এর অতিরিক্ত কিছু দিতে হবে? বুঝিনি আপনার কথাটা, একবার বলেন তো ভাইয়া। আমার প্রশ্ন হচ্ছে কোন এমপ্লয়ি যদি 5 বছর চাকরি চলাকালীন এখানে চাকরিরত থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তাকে কি 5 বছরের জন্য 5টা বেসিক স্যালারি গ্র্যাচুইটি হিসেবে দিলেই ওটা হয়ে যাবে কিনা? যদি 6 মাসের অতিরিক্ত হয় তাহলেই সেক্ষেত্রে কি হবে?
যেটা প্রযোজ্য হবে, আদারওয়াইজ না। বুঝতে পেরেছেন? তাহলে আপনি 5 বছরে 5টা বেসিক দিবেন। কিন্তু যদি আপনার এটা এমন হয় যে 4 বছর 5 মাস, তাহলেও আপনাকে কি হচ্ছে 5 বছর দিতে হবে না, ঠিক আছে? আর যদি এটা হয় 5 বছর 7 মাস, 4 বছর 7 মাস, তাহলেও আপনাকে কি করতে হবে যে এটা অবশ্যই 5 বছর তাকে দিতে হবে অ্যাজ পার গ্র্যাচুইটি রুলস। আচ্ছা, সেক্ষেত্রে ওকে তো অন্য কোনো মানে আর অতিরিক্ত কোনো বেনিফিট দেওয়া লাগবে না, যেহেতু না, সে অতিরিক্ত মৃত্যুবরণ কোনো করবে। প্রকার কম্পেনসেশন দেওয়ার প্রয়োজন হবে না। এটা হচ্ছে কি আপনার প্রথম, আচ্ছা এখানে কিছু বিষয় আছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা মৃত্যু নিয়ে করেছেন। দেখেন, মৃত্যুর জনিত ক্ষতিপূরণ আলাদা, প্লাস হচ্ছে কি আপনার গ্র্যাচুইটির ক্ষতিপূরণ আলাদা। যেটা হচ্ছে মৃত্যুর জন্য যেটা আছে সেটা আমাদের আইন অনুযায়ী যদি আপনার ইনসাইডে মারা যায় তাহলে সেক্ষেত্রে 45 দিন করে, আউটসাইডে মারা গেলে 30 দিন করে। বুঝতে পেরেছেন? আর রিটায়ারমেন্টের একজন ব্যক্তি যখন মারা যায় তখন তাকে রিটায়ারমেন্টের কম্পেনসেশন দিতে হয়। এই কম্পেনসেশনটা হচ্ছে কি আপনার ধারা 28 যেটা আছে সেই 28 অনুযায়ী তাকে পে করতে হবে। এটাকে গ্র্যাচুইটির অতিরিক্ত দিতে হবে। এটা গ্র্যাচুইটির অতিরিক্ত দিতে হবে মৃত্যুজনিত ক্ষতিপূরণটা। ওকে, আচ্ছা আচ্ছা। আর ইন্স্যুরেন্স আছে ধারা 90। এটা বললাম পড়াবো স্যার, এই আমাদের পেরোলে এগুলো আসবে তো, কারণ এগুলো পেরোলে হিসাব নিকাশ করতে হয়, এই জন্য আমি না আসলে ওই যে গ্র্যাচুইটির লিঙ্ক থাকার কারণে প্রশ্নটা এখন করে, না হলে এখন করতাম না। ঠিক আছে, ওকে। আচ্ছা, ছোট্ট একটা বিষয় একটু আপনাদেরকে একটা বিষয় বলি, যেটা হচ্ছে আমার মেয়ে বাসায় একা, মানে একা বলতে ওর আম্মু তো হসপিটালে। সো আমাদেরকে ঠিক আজকে 10:30টায় ছেড়ে দিবেন আপনারা, কারণ আমার মেয়েটাকে টেক কেয়ার এখন আমাকেই করতে হয়, কারণ সে বাবার কাছেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আমি একটু আপনাদের কাছ থেকে এই জন্য এক্সকিউজ করবো যে আজকে আমি এডিশনাল টাইমটা আপনাকে দিব না। আমাকে হয়তো 2টা দিন আপনাদের অ্যালাউ করতে হবে, এরপরে আবার আমি আগের মতো 11টা পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তর নিব। ঠিক আছে? সরি আমি পুরো বিষয়টার জন্য। ঠিক আছে? কোনো সমস্যা নাই পবন ভাই, প্লিজ টেক কেয়ার ইওর ফ্যামিলি। আমরা দরকার পরের দিন জেনে নিব। জি, আসসালামু আলাইকুম। মিষ্টি দোকান জানি কেমন ফিজিক্যালি কেমন কোনটা মিষ্টি স্যার? মিষ্টি মিষ্টি স্যার মিষ্টি খাবেন তাই না? আমার তো মিষ্টি আবার আপনাদের খাওয়ানো উচিত। আবার প্রিন্স পুত্র। আচ্ছা, না আমার আমার পুত্র আর কন্যায় আমার কোনো সমস্যা নেই। আমার প্রিন্সেসও আমার কাছে আদরের, আমার ছেলেও আমার কাছে আদরের। আমি কখনোই I never wanted to get that discrimination between my son and daughter because both are my children. So স্যার, আমাকে যেটা হচ্ছে যে ওইভাবে আমি তাদেরকে কনসিডার করব এবং জীবদ্দশায় আমি তাদের দুইজনকে ওইভাবেই আমি ইয়া করব, সুযোগ সুবিধা দুইজনই ইকুয়াল পাবে, এটার ক্ষেত্রে আমি কখনোই ডিসক্রিমিনেশন করব না। এবং এইটাই হচ্ছে অনলাইন ট্রেনিং এ অনলাইনে মিষ্টি খায়, আর ফিজিক্যাল ট্রেনিং হইলে তখন খেয়ে নেব ইনশাআল্লাহ। আপনাদের আচ্ছা, আমাকে একজন বা দুইজন কি দায়িত্ব দিতে পারবেন যে খাওয়াইতে পারবেন সবাইকে, বা জোন ভিত্তিক আপনারা কি এটা ভাগ করতে পারেন? দেখেন তো গ্রুপে আলোচনা করে, তাহলে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। স্যার এটা আমাদের খাওয়া হয়ে গেল মাশাআল্লাহ। হ্যাঁ, জোন ভিত্তিক যদি আপনারা খেতে চান তাহলে আমি ডেফিনেটলি আপনাদের সবাইকে খাওয়াবো। এটা এমন কোনো ইস্যু না, আমার ইচ্ছা আছে আপনাদের খাওয়ানোর, বিকজ আপনার একটা ব্যাচ। কঠিন, জি অনেক কঠিন স্যার, কঠিন না? না, এটা হইতে পারে যে গাজীপুর চৌরাস্তায় একটা মিটআপ হলেই হয়। হ্যাঁ, যে গাজীপুর চৌরাস্তায় সবাই এই সময় এসে একদিন মিষ্টি খাবে, ঢাকায় একদিন খাবে, তাহলে আমি অবশ্যই সবাইকে খাওয়াবো। দেখেন যদি গ্যাদারিং করতে পারেন আমি অবশ্যই খাওয়াবো আপনাদের। আচ্ছা, এটা একটু আপনারা দেখেন, দলনেতারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আমি অবশ্যই দিব, খাওয়াবো। আচ্ছা, এবার গেল একটা, এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে এরপরে আমরা পড়বো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্ট। প্রভিডেন্ট ফান্ডটা যে ম্যানেজ করবো আমরা কিভাবে, সেটার বিষয়ে আমরা জানবো। সো এই প্রভিডেন্ট ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমত জানতে হবে যে বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রিতে কত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডের জন্য ডিডাকশন হয়। আমি আবার বলছি, বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রিতে প্রভিডেন্ট ফান্ডের জন্য কত পার্সেন্ট ডিডাকশন হয়। আমাদের প্রাইভেট অর্গানাইজেশনের জন্য এই ডিডাকশনটা হচ্ছে 7 to 8%। আমাদের ইয়ের ক্ষেত্রে টি গার্ডেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা 7.5%, নিউজ পেপারের ক্ষেত্রে এটা হচ্ছে 8 to 10%, এবং আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনের জন্য হচ্ছে এটা 8.33%। ঠিক আছে? এই পার্সেন্টেজে কি করতে হবে যে প্রভিডেন্ট ফান্ড আপনাকে ডিডাকশন করতে হবে, এবং অবশ্যই সেটা বেসিক স্যালারি থেকে করতে হবে। ঠিক আছে? এটা আপনাকে প্রথমত বিষয়টা আপনার জানা প্রয়োজন ছিল, আমি আপনাকে বললাম। এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে
যে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন দেওয়ার পাশাপাশি আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে পেরোলে যখন কাজ করবেন তখন দেখবেন যে প্রভিডেন্ট ফান্ড থেকে কি করা যাবে, লোন নেওয়া যাবে। আমি আবারও বলছি যে প্রভিডেন্ট ফান্ড থেকে, শেষ বাবার একটু একটু টাইম দাও আমাকে। জি, আর প্রভিডেন্ট ফান্ড থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে লোন নেওয়া যাবে। এই লোনটা কিভাবে নিবে? লোনটা বেসিক্যালি এমপ্লয়ি এবং এমপ্লয়ারের যে বোথ যে কন্ট্রিবিউশনটা থাকবে সেটার 80% কি করা যাবে, যে আপনার লোন আকারে নেওয়া যাবে। এবং এই লোনটা বেসিক্যালি সর্বোচ্চ 60টা ইনস্টলমেন্টে পে করা যাবে। এবং এই ইনস্টলমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সুদ কতটুকু আসবে, সুদ হবে টোটাল অ্যামাউন্টটাকে আপনি যতগুলি ইনস্টলমেন্টে দিতে চান, ফেরত দিতে চান, অতগুলি ইনস্টলমেন্ট দিয়ে ভাগ করবেন। ভাগ করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে তার থেকে একটা অতিরিক্ত কিস্তি দিয়ে দিলেই আপনার ইনস্টলমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মানে সুদ সহ আপনার সকল রিপেমেন্ট শ্যাল বি ডান। ওকে, সো এই হচ্ছে কি টোটাল এই বিষয়টা। আমি এর পরের যে বিষয়গুলি আছে সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। এইটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু থাকলে বলে ফেলেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ, এই লোনের ক্ষেত্রে কি আর্লি সেটেলমেন্টের কোনো চান্স আছে? আর্লি সেটেলমেন্টের চান্স আছে। আর্লি সেটেলমেন্ট হলে সেক্ষেত্রে আপনার কস্ট বেড়ে যাবে। অর্থাৎ যদি ধরেন আপনি দেওয়ার কথা 40টা ইনস্টলমেন্টে, কিন্তু আপনি দিলেন কয়টাতে, যেটা হচ্ছে যে আপনি 20টা ইনস্টলমেন্টে টাকাটা ফেরত দিলেন, তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল অ্যামাউন্টটাকে 20টা ইনস্টলমেন্ট দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসবে তার একটা এক্সট্রা ইনস্টলমেন্ট আপনাকে দিতে হবে। এই হচ্ছে কি টোটাল নিয়ম। আর্লি সেটেলমেন্টে লস হবে আপনাদের। এবং এটা ইপিজেড এর ক্ষেত্রেও সেম। রঞ্জিত স্যার, ইপিজেড এর ক্ষেত্রেও সেম। ইনস্টলমেন্টটা কি স্যার ওয়ার্কার সিলেকশন করবে নাকি ম্যানেজমেন্ট সিলেকশন করবে? না, এটা বেসিক্যালি ইনস্টলমেন্ট যে ব্যক্তি করবে, লোন নিবে, সেই ঠিক করবে যে সে কতগুলি ইনস্টলমেন্টে ফেরত দিবে। ওয়ার্কার নিজেই এটা ঠিক করবে। স্যার এটা কি 12, 24, 36? সরি, এটা স্যার ইনস্ট্রুমেন্ট গুলা কি 12, 24, 36 কিস্তিতে দেওয়া যাবে? না, এই আপনাদের ইপিজেড এর জন্য যেটা হচ্ছে 36 কিস্তি, কিন্তু আমাদের ইয়ের জন্য, ইপিজেড এর বাইরের জন্য হচ্ছে গিয়ে এটা 60 বা 60টা কিস্তি ইনস্টলমেন্ট। ওকে, থ্যাংক ভাই ইউ স্যার। স্ক্রিন শেয়ার করলাম ভাই, ক্লাসটা কি ক্যারি ফরওয়ার্ড হবে না ক্লাস শেষ এখন ভাই? আমি আজকে শেষ ভাই, আজকে আর আমি ক্যারি ফরওয়ার্ড করবো না। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা একটু করে ফেলেন, ইমার্জেন্সি। ভাই আমার পিএফ হবে? জি, সরি, যে কোনো অ্যামাউন্ট লোন দিলে কি 36 কিস্তির মধ্যে পেমেন্ট করতে হবে? না, ওটা তো আমি বললাম না, এটা নির্ধারণ করবে দ্য পারসন হু হ্যাজ টেকেন লোন। ধরেন আপনি লোন নিচ্ছেন, আপনি বললেন আমি স্যার 10 কিস্তিতে ফেরত দিব, আর একজন নিচ্ছে সে বললো স্যার আমি 30টাতে এটা রিপেমেন্ট করব। কেউ বললো যে আমি 20 ইনস্টলমেন্ট আমি এটা শেষ করবো, সো আপনি সেক্ষেত্রে 20 ইনস্টলমেন্ট এটা শেষ করতে পারবেন। বুঝতে পেরেছেন? ও সর্বোচ্চ 36 বলতে পারবে? সর্বোচ্চ 60 অথবা সর্বোচ্চ 36, মানে ইপিজেড এ 36, আমার কান্ট্রি লতে হচ্ছে 60। ভাইয়া একটা আজকে ক্লোজ করে দেন স্যার। ভাইয়া একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন করে ক্লোজ করে দিচ্ছি ভাইয়া। এটা হচ্ছে যে পিএফএ, হ্যাঁ, কেউ ডিসমিস বা রিমুভ হলে, হ্যাঁ, তখন কি কোম্পানি কন্ট্রিবিউশনটা পিএফএ পাবে? পিএফএ পাবে। পিএফএ টা বেসিক্যালি আমাদের সেকশন 30 তে বলা আছে, সেকশন 29 এ বলা আছে। 29 এ যে কথাটা বলা আছে ভাইয়া, সেটা হচ্ছে যে কোনো এমপ্লয়ি যদি আপনার অর্গানাইজেশন থেকে সে যদি ডিসমিস, টার্মিনেশন বা যে কোনো কিছু হোক না কেন, সে যদি এর জন্য এলিজিবল হয়, অর্থাৎ আপনার পিএফ এর বোথ পার্টি কন্ট্রিবিউশনের জন্য যদি এলিজিবল হয়, তাহলে সেক্ষেত্রে সে ইয়েটা পাবে, যেটা হচ্ছে যে পিএফ এর যে বোথ পার্টি কন্ট্রিবিউশনের টাকাটা, সেটা পাওয়ার জন্য সে এলিজিবল থাকবে এবং সে অবশ্যই সেটা পাবে। সেকশন 29টা একটু দেখবেন কি প্রিয়া স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।